উপহার নেওয়ার ক্ষেত্রে শুধু শিক্ষার্থীরা আসবেন, সম্মানিত অভিভাবক যারা আসছেন। এই পলিটিক্যাল ব্যক্তিগণ সবসময় ক্ষমতায় থাকবে না। দেশকে যারা ওন করতে পারে না তাদের স্থান এই বাংলায় হয় না, মামু বাড়ি দিল্লিতে পালাইতে হয়। তাদের চলে গেছে, আর সবাই যে পালায় চলে গেছে এদের কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু কষ্ট হচ্ছে তাদের পাতি নেতা যারা দেশে আছে। এই বেচারারা পলায় বেড়াচ্ছে, কেউ হচ্ছে জেলখানায় আছে, আর ওরা লন্ডনে ঠিকই সেকেন্ড হোম আছে। কোনো নেতার ছেলে মেয়ে দেশে নাই, সব বিদেশে আছে, কিন্তু বাংলাদেশে কাউকে পড়ায় না, সব বিদেশে। চিকিৎসা কারো এখানে নাই, পাসপোর্ট সব গ্রিন পাসপোর্ট করে রাখছে, একাধিক নাগরিকত্ব করে রাখছে, ইনভেস্টমেন্ট করে বাংলাদেশে, রাজনীতি করে আর টাকা জমায় সুইস ব্যাংকে। রাজনীতি করে বাংলাদেশে, জনগণের সামনে গলা খাকার দিয়ে কথা বলে, শাহরগ মোটা মোটা করে বিশাল বড় বড় স্লোগান দেয়, আর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ও রাজাকার, ও আলবদর, ও আসাম। আর যখন বিপদে পড়ে তখন দেশের মাটিতে থাকার সুযোগ হয় না, খুঁজে দেখা যায় বিদেশের মাটিতে এক একজনের একাধিক বাড়ি গাড়ি, আলিশান জীবনযাপন, সন্তান বিদেশে সব লালিত পালিত হচ্ছে, দেশে কেউ থাকে না তাদের। এই হচ্ছে আমার দেশ। তো যে দেশের মানুষকে তারা শোষণের হাতিয়ার বানিয়েছে, যাদের মধ্যে আধিপত্যবাদী চিন্তাগুলো গ্রাস করেছে, এই মানুষগুলো সবসময় চিন্তা করে আজকে পলিটিক্যালি ভালো সিচুয়েশন, ক্ষমতায় আছি, কালকে তো নাও থাকতে পারি, সুতরাং পরিবারকে আগে পাস করে নেই, বাড়ি দুই সাইডটা বানায় নেই, বিপদে পড়লে বিমানের টিকিট কাটা থাকবে, গেলাম চলে। সুযোগ খোঁজে শুধু। দেশটাকে নিয়ে ভাববে কে? আগের আমলে তো ভাবা হয় নাই। অনেক বড় বড় ডেভেলপমেন্ট করেছে, ডেভেলপমেন্টের মধ্যে এক্সপ্রেসওয়ে তৈরি করেছে, এরপরে টানেল তৈরি করেছে, এরপরে পদ্মা সেতু তৈরি করছে, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করে নাই। লক্ষ লক্ষ বেকার বসে আছে, মানুষের দারিদ্র সীমার নিচে বসবাস করছে। ব্যাংকগুলো লুটপাট করে, এক ইসলামী ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ 1,00,000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকার কাছাকাছি, 99 লক্ষ কোটি টাকা, মানে 1,99,000 কোটি টাকা। ব্যাংকের তারল্য সংকট দেখা দিয়েছে। 5টা ব্যাংক টাকা দিতে পারছে না, মানুষের আমানত দিতে পারছে না। আমানতগুলো সব নাসা গ্রুপ আর এসালম গ্রুপ, সরকারের পদলেহনকারী, তাকে টিকিয়ে রাখা অর্থনৈতিক দানব বন্দোবস্ত করেছে। সেই ডাকাতগুলো সব টাকা মেরে দিয়ে বিদেশে এখন ভালোভাবে জীবনযাপন করছে। জনগণ এখন, সেদিন গত পরশুদিন দেখলাম ব্যাংকের মধ্যে হাউমাউ করে ব্যাংকের গ্রাহক কাঁদছে আর বলছে, আমার মা ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা করব, ব্যাংকে আমার লাখ লাখ টাকা ফেলানো, আমি টাকা উঠাইতে পারছি না, আমার মা আমার চোখের সামনে মারা যাচ্ছে, চিকিৎসা দিতে পারছি না, আমার টাকা এখনই দাও। তুমি দিতে পারছে না টাকা, সব লোপাট করে নিয়েছে। এমন ইথিক্যাল ক্রাইসিস এই সোসাইটির মধ্যে রয়েছে। মেধার কোনো প্রবলেম এই সোসাইটিতে নাই। এই সোসাইটির মূল প্রবলেমটা হচ্ছে আমাদের মেন্টাল সেটেলমেন্টের মধ্যে ঢুকে গিয়েছে ইন্ডিভিজুয়ালিজম। ব্যক্তি কিভাবে উন্নত হব, ব্যক্তি কিভাবে বড় হব, ব্যক্তিকে কিভাবে গড়ে তুলব, ব্যক্তি কিভাবে রাজপ্রাসাদ তৈরি করব, ব্যক্তি কিভাবে ভালো একটা চাকরি অর্জন করব, এজন্য আমি দুর্নীতি করতেও পিছপা হই না, কারো পেছনে পেছনে চাটুকারিতা করতেও পিছপা হই না। আমাদের মেধাগুলো এইখানেই সবচেয়ে বেশি আনইউটিলাইজ থেকে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে মর্যাদা আর সুযোগ তারাই পাচ্ছে যারা ওই নেতার কাছ থেকে একটা দস্তখত নিয়ে আসতে পারে। এগুলো বন্দোবস্ত চিরতরে মিটিয়ে দেওয়ার জন্যই বাংলাদেশ জুলাই রিভলিউশন সংগঠিত হয়েছিল। তরুণরা জীবন দিয়েছিল, সহস্রাধিক মানুষের রক্তের বিনিময়। আবু সাইদ মুগ্ধের সেই দাঁড়িয়ে থাকা, পানি নিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাওয়া, বুক চিতিয়ে দিয়ে জীবন বিসর্জন দেয়া, সেই উৎসর্গের কোনো মর্ম এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা পাইনি। আবার নতুন বন্দোবস্ত, গণভোটের কোনো বাস্তবায়ন নাই। চাকরির ক্ষেত্রে এখনো দেখছি পুরাতন বন্দোবস্ত। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ভিসিগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তাদের দলীয় লোক। পিএসসি সংস্কার করার নামে চুপচাপ বসে আছে, সেখানে তাদের দলীয় লোক বসানো। এনটিআরসি চাকরির জায়গাগুলোতে এখন আবার পাক্ষিকভাবে দলীয় লোক নিয়োগের জন্য নানাভাবে তালিকা নেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্টভাবে সরকারকে বলে দিয়েছি, আমরা সচেতন আছি, সজাগ আছি। মেধার বাইরে গিয়ে কোটার ভিত্তিতে দলীয় বিবেচনায় নেতার পা চাটা লোকদেরকে যদি আবার বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়, ইসলামী ছাত্র শিবির বসে থাকবে না, এদেশের ছাত্র সমাজও বসে থাকবে না। ইনশাআল্লাহ পরিবর্তন হতেই হবে, পরিবর্তন এই বাংলাদেশে করতেই হবে। এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, প্রত্যেককেই সে ওনারশিপ নিতে হবে। আমি এই বাংলাদেশের রূপ রস গন্ধে বেড়ে ওঠা মানুষ, এই সমাজের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমি জেগে উঠবই, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত করবই ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মকে সেই সাহস, সেই বুদ্ধিদীপ্ততা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তোমরা যদি সেভাবে দাঁড়িয়ে থাকতে পারো,
আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কথা বলবে। কোনো ফ্যাসিবাদের জন্ম আর এই বাংলাদেশে আমরা করব না ইনশাআল্লাহ। আমরা নতুন বাংলাদেশ রাঙিয়ে তুলব।